হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ইংলিশে তোমাদের ফার্স্ট যে রিভিশন লেসন আজকে তার পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাক্টিভিটি 10 থেকে তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো। এর আগে আমি অ্যাক্টিভিটি 9 পর্যন্ত রিভিশন লেসনের সমস্তটাই দেখিয়ে দিয়েছিলাম। যে বাজারে এখনো দেখো না কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আমার চ্যানেলে এসে ক্লাস 7 এর প্লেলিস্ট ফলো করবে, সেখানে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। প্লেলিস্ট বারবার করে বলছি, ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে। এখন তোমাদের অ্যাক্টিভিটি 10 থেকে আমি দেখিয়ে দেবো। তো দেখো এখানে কি আছে দেওয়া আছে, একদিকে কান্ট্রি নেম, একদিকে ন্যাশনালিটি, অর্থাৎ কোন কান্ট্রির কি ন্যাশনালিটি সেটা তোমাদের লিখতে হবে। যেরকম ইন্ডিয়ার ইন্ডিয়ান, বোঝা গেল? একটা করে দেওয়া আছে, বলছে হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ, অর্থাৎ কোন দেশে কিরকম, মানে কোন দেশে যারা থাকে, যে দেশে যেরকম লোক থাকে তাদেরকে কি নামে ডাকা হয়। যেরকম আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষে থাকি, তাই আমরা হচ্ছে ভারতীয়। সেরকম ইরানের লোকেদের কি বলে, ইটালির লোকেদের কি বলে, সেইগুলোই তোমাদের কিন্তু এই চার্টের মধ্যে দেওয়া রয়েছে। আমাদের সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে। তোমরা অনেকেই দেখবে অ্যান্সার করতে পারবে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও চেষ্টা করো। দেখো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান করে দেওয়া আছে, তাহলে ইরান থেকে কি হবে? ইরান থেকে হবে ইরানিয়ান, ঠিক আছে? ইরান থেকে হবে ইরানিয়ান। ইটালি থেকে হবে ইটালিয়ান। রাশিয়া থেকে রাশিয়ান। কানাডা থেকে কানাডিয়ান। আমেরিকা থেকে আমেরিকান। চায়না থেকে চাইনিজ, মনে রাখবে, চায়না থেকে চাইনিজ। নেপাল থেকে নেপালিজ। জাপান থেকে জাপানিজ। পাকিস্তান থেকে পাকিস্তানি। ইংল্যান্ড থেকে ইংলিশ। বোঝা গেল? আমি কিন্তু প্রত্যেকটার অ্যান্সার তোমাদের মুখে বলে দিলাম, বইয়ে লিখলাম না, কারণ বইয়ে লেখাটা দেখতেও বাজে লাগবে এবং তোমাদের অসুবিধাও হবে, তাই আমি বলছি তোমরা শুধু একবার শুনে নাও। অন্য একটা বই থেকে তোমাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দিলাম, তোমাদের যাতে বানানটা করতে অসুবিধা না হয়। অনেকের বানানের প্রবলেম থাকে, তাই এটা কিন্তু ভালো করে দেখে নিয়ে খাতায় নোট করে রাখবে। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 11। কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। এই অ্যাডভার্বগুলো নিয়ে তোমাদের বাক্য তৈরি করতে বলছে। খুবই সহজ। স্লোলি, ফাস্ট, নাও, অফেন, সামটাইমস। স্লোলি তোমরা জানো ধীরে ধীরে, ফাস্ট দ্রুত গতিতে, নাও এখন, অফেন প্রায়ই, সামটাইম কখনো কখনো, তাই না? তো এগুলো দিয়ে তোমাদের কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। তো দেখো তোমাদের আমি বাক্যগুলো করে দেখিয়ে দিয়েছি। স্লোলি দিয়ে কি দেওয়া আছে? দ্য ওল্ড ম্যান ওয়াকিং ভেরি স্লোলি। খুব সহজ, তোমরা তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারো। ফাস্ট, সৌমি রানস ভেরি ফাস্ট। নাও, নাও ইট ইজ টাইম ফর ডিনার। অফেন দিয়ে কি লিখেছি? হি অফেন কামস টু মিট মাই ফাদার। এগুলো প্রত্যেকটা তোমরা খাতায় লিখে নেবে। সামটাইমস দিয়ে কি করেছি? সামটাইমস আই টেক মাই আঙ্কেলস হেল্প, ঠিক আছে? তো এইভাবে তোমাদের পরীক্ষাতেও তাই কিছু কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব যাই হোক দেবে, দিয়ে বলবে মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য তৈরি করো, ঠিক আছে? এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, বাড়িতে প্র্যাকটিস করবে, লিখবে, তাহলে দেখবে পেরে যাবে, ঠিক আছে? তো এরপর চলে এসো অ্যাক্টিভিটি 12। কি রয়েছে? রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই ওয়ার্ডের পাস্ট ফর্ম তোমাদের কিন্তু লিখতে বলছে। পুট, মিট, জাম্প, স্লিপ, ক্রাই আর নীল। দেখো দেখো ভার্বের 3টি ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে তোমাদের এখানে দিয়েছে কোনটা? পাস্ট ফর্ম করতে। পুটের পাস্ট ফর্ম পুটি হয়, মিটেরও তাই মিটি হয়, জাম্পের ক্ষেত্রে হয় জাম্পড, স্লিপের ক্ষেত্রে হয় স্লেপড, নীলের ক্ষেত্রে হয় নেলড, ক্রাইয়ের ক্ষেত্রে হয় ক্রাইড, ঠিক আছে? এখানে শুধুমাত্র তোমাদের পাস্ট ফর্ম জানতে চেয়েছে বলে পাস্ট ফর্ম লেখা রয়েছে। তোমাদের কিন্তু 3টে ফর্ম তার সঙ্গে জানতে হবে, অর্থাৎ 3টে একসঙ্গে জানতে হবে, পাস্ট, প্রেজেন্ট আর পাস্ট মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এগুলো তোমরা প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবে তোমাদের গ্রামার বুকে। গ্রামার বুকে দেখবে ভার্বের 3টে রূপ, যেরকম ডু, ডিড, ডান, গো এন্ড গান, পুট, 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 রিড, 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 জাম্প, জাম্পড, জাম্পড, এরকম করে তোমাদের সাজিয়ে সুন্দর করে চার্টের আকারে লেখা থাকে। তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলো একবার পড়ে নিও, ঠিক আছে? এরপর চলে আসো অ্যাক্টিভিটি 13। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ ব্র্যাকেটে যে অল্টারনেটিভসগুলো দেওয়া রয়েছে সেই অল্টারনেটিভগুলো থেকে সঠিকটা তোমাকে চুজ করে লিখতে হবে। যেরকম প্রথমটা রয়েছে দে ড্যাশ টু স্কুল, তাহলে এখানে কোনটা হবে? গোস, আর গোয়িং, ওয়াজ গোয়িং। দেখো এইটা অ্যাক্টিভিটি 13টা ভালো করে শিখতে গেলে তোমাদের জানতে হবে আগে টেন্স, ঠিক আছে? টেন্সটা যে বা যারা জানো তারা কিন্তু অনায়াসই করতে পারবে। যেরকম টেন্স আমরা জানি 3 রকম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখানে তোমাদের সেই টেন্স ধরেই তোমাদের এটা সঠিক ভার্বের ফর্মটা বসাতে হবে। তো দেখো তারা স্কুলে যায় বা স্কুলে যাচ্ছে, স্কুলে গেছিল হয় না কখনো, তাই না? স্কুলে যাচ্ছে এরকম বোঝায়।
তাই কথাটা তো স্কুলে যাচ্ছেটা কি কন্টিনিউয়াস বোঝায়, তাহলে এখানে অ্যান্সার হবে দে আর গোয়িং। ঠিক আছে, আমি শুধুমাত্র এখানে অ্যান্সার বলে দিচ্ছি। খুব শীঘ্রই তোমাদের টেন্স নিয়ে একটা ভিডিওতে আমি ডিটেলস টেন্স বোঝাবো, তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে শুধুমাত্র অ্যান্সারগুলো একবার বুঝে নাও। তাহলে এখানে অ্যান্সার কি হলো, দে আর গোয়িং টু স্কুল। ওকে, তারপর হি ড্যাশ উইদিন হিজ মিনস, কি হবে, হি লিভস উইদিন হিজ মিনস, এখানে অ্যান্সার হবে লিভস। ঠিক আছে, যেগুলো অ্যান্সার সেগুলো একবার হাইলাইট করে নাও অথবা মার্ক করে নাও। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের পাশে এস বাই এস বসলো। কেন না বসলো, কারণ এই কারণেই বসলো যে সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস বসাই। ঠিক আছে, তো তোমাদের অনেকেরই হয়তো এগুলো অস্পষ্ট লাগবে, কিছু করার নেই। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি টেন্স যখন বোঝাবো তখন তোমাদের এগুলো কিন্তু খুব সহজ লাগবে, তখন আরো ভালো করে বুঝতে পারবে। এখন শুধু অ্যান্সারগুলো দেখে নাও। শি অ্যান্ড হার ফ্রেন্ডস ড্যাশ টু দ্য পিকনিক ইয়েস্টারডে, কি হবে, যেহেতু এটা আগের দিনের ঘটনা তাই এখানে ভার্বটা বসবে পাস্টের ফর্ম ওয়েন্ট। রহিম অ্যান্ড আই ড্যাশ হোয়েন দ্য বেল র্যাং, এটাও তাই, এটাও তাই, কি হবে, রহিম অ্যান্ড আই ওয়্যার ইটিং, আমরা দুজনে কি করছিলাম, খাচ্ছিলাম যখন বেলটা বেজে উঠেছিল। দ্য স্টিকার ড্যাশ আ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, স্ট্রাইকার, স্টিকার নয় স্ট্রাইকার, দ্য স্ট্রাইকার ড্যাশ এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, এটাও আগের দিনের ঘটনা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে পাস্ট টেন্স ইডি যুক্ত ওয়ার্ড স্কোর্ড। ঠিক আছে, এরপর চলে আসো অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফলোইং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। অর্থাৎ নাউনের যে 5টা ভাগ আমরা জানি ছোটবেলা থেকে পড়ে আসছি, কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেক্টিভ নাউন, এইটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো বাড়িতে, খাতা খুলে নিজেরা চেষ্টা করবে। তার আগে আমি তোমাদের যেটা বলে দেওয়া সেটা বলে দিচ্ছি। বলে দেওয়ার হলো কমন নাউন কোনগুলো, যেগুলো স্মল লেটারে শুরু হয়, প্রপার নাউন কোনগুলো যেগুলো ক্যাপিটাল লেটারে স্টার্ট হয়। কিন্তু এখানে কমন নাউন বা প্রপার নাউন কিছুই বুঝতে পারবে তোমাদেরকে সেটা পড়ে বুঝতে হবে। প্রপার নাউন যেটা নির্দিষ্ট একটাই আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন যেটা অনেকগুলো বোঝায়, ঠিক আছে, সেটা হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল বলতে কোনো বস্তু বা ধাতব জিনিস বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ফিল করা যায়, চোখে দেখা যায় না। আর রয়েছে কালেকটিভ নাউন, একসাথে অনেকগুলো বোঝাবে, তাকে বলে কালেকটিভ নাউন। যেমন একদল, একগুচ্ছ, এরকম, সেগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। তো তোমাদেরকে আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি অ্যাক্টিভিটি 14টা, প্রত্যেকে বাড়িতে এটা এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এখান থেকে খুঁজে খুঁজে এই চারটা পূরণ করবে। যদি কারো প্রবলেম হয় অবশ্যই আমায় জানাবে, অবশ্যই তাদের আমি হেল্প করব। কিন্তু আমি চাই তোমরা নিজেরা বাড়িতে এটা প্র্যাকটিস করো, কারণ এটা তোমাদের খুব সহজ। ঠিক আছে, ছোটবেলায় অনেক করেছো নাউনের মধ্যে ভাগ, তো এখন তোমাদের সেটা পরীক্ষা দেওয়ার পালা, তো তোমরা সেটা আমাকে করে দেখাবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 15, স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি, দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। এখানে সাবিনার একটা তার বাড়ির পরিবারে একটা চার্ট দেওয়া রয়েছে এবং সেটা নিয়ে তোমাদের কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, তো দেখো কাজী আব্দুল প্লাস নার্গিস, কাজী নজরুল, কাজী নুরুল, শাকিলা, তারপর হচ্ছে ইরফান, ইমরান, সাবিনা। তো আমরা বুঝতেই পারছি কাজী আব্দুল এবং নার্গিস এরা হচ্ছে দুটো প্যারেন্টস, কাজী নুরুল, শাকিলা এরাও হচ্ছে প্যারেন্টস, এদের আবার 3টে বাচ্চা রয়েছে, ইরফান, ইমরান, সাবিনা। তো এইগুলো আমরা রিলেটিভটা ধরে নিতে পেরেছি আশা করি। এই রিলেটিভটা ধরে নেওয়ার পর আমাদের কি করতে হবে, প্যারাটা লিখতে হবে। তো তোমার কি করতে হবে, এখানে সাবিনা হচ্ছে তোমার ফ্রেন্ড বা বন্ধু, তো তুমি শুরু করতেই পারো, মাই ফ্রেন্ড সাবিনা ইজ মেম্বার অফ এ স্মল ফ্যামিলি, লিখতেই পারো, তাই না। কাজী আব্দুল ইজ হার গ্র্যান্ডফাদার অ্যান্ড নার্গিস ইজ হার গ্র্যান্ডমাদার, খুব সহজভাবে। দেয়ার অনলি সান ইজ কাজী নুরুল, তাদের অনলি সান, একটাই তো সান দেখতে পাচ্ছি, সে কে, কাজী নুরুল, তাই না। হি ইজ সাবনামস ফাদার, সাবনামস নয় সাবিনার, হি ইজ সাবিনাস ফাদার, সে হচ্ছে কার বাবা, সাবিনাজের বাবা। সাকিলা ইজ সাবিনাস মাদার, তাই না। সাবিনা হ্যাজ 2 ব্রাদার্স, আগে দুজনকে ভাই বানিয়ে দাও। দে আর, একজন হচ্ছে ইরফান, একটা হচ্ছে ইমরান। অ্যাজ সাবিনাস ফাদার ইজ দ্য অনলি সান, শি হ্যাজ নো আঙ্কেল অর আন্ট, ব্যাস এটুকু লিখলেই হবে, বোঝা গেল।
ছোট্ট করে ওদের যে ফ্যামিলি ট্রি দেওয়া রয়েছে সেই ফ্যামিলি ট্রির মধ্যেই তোমাকে প্যারাটা করে লিখে দেখাতে হবে। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 16, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। এই হিন্টসগুলো দিয়ে তোমাদের কি করতে হবে, শর্ট স্টোরি লিখতে হবে। কি রয়েছে হিন্টসে? ক্রো লুকিং ফর ওয়াটার, ছোট্টবেলাতে তোমার গল্পটা পড়ে আসছে, একটা কাক জল খুঁজছে। থার্স্টি, খুব পিপাসায় ক্লান্ত। ফাইন্ডস এ পিচার, একটা পিচার খুঁজে পায়। ওয়াটার অ্যাট দ্য বটম, জল খুব তলায় থাকে সেখানে। ফাইন্ডস পিপল, নুড়ি কাকড় খুঁজে পায়। ড্রপস পিপল, সেখানে সেগুলো সেই নুড়ি কাকড়গুলো বা পাথরের টুকরোগুলো কি করে, সের মধ্যে ফেলে দেয় পিচারের মধ্যে। ওয়াটার লেভেল রাইজেস, জলের স্তরটা আস্তে আস্তে উপর উঠে আসে। কুইঞ্চেস থার্স্ট, তারপর তার সেই পিপাসাটা মেটে। বোঝা গেল? এই গল্পটা তোমরা প্রত্যেকেই পড়েছো, আশা করি তোমরা বুঝতে পারছো। কি করতে হবে, টাইটেল দিতে হবে। শর্ট স্টোরি লিখতে গেলে একটা টাইটেল দিতে হয়। তাহলে এই শর্ট স্টোরি টাইটেলটা কি হবে, লিখতেই পারো দ্য থার্স্টি ক্রো, আথার্স্টি ক্রো, বা দ্য ইন্টেলিজেন্ট ক্রো, বুদ্ধিমতী কাক, তাই না, বা বুদ্ধিমান কাক, যেটা খুশি। টাইটেলটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপর শুরু করবে, ওয়ান ডে আ ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার এভরিহোয়ার, হি ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়াজ ট্রাইং হিজ বেস্ট টু ফাইন্ড ওয়াটার। Suddenly, in a garden, he found a pitcher, but the water in it was at the bottom. তাই না? The crow started thinking how to get the water. Then he found some pebbles under a tree. He picked them up one by one with his beak, অর্থাৎ তার ঠোঁট দিয়ে, and dropped them inside the pitcher. In this way, এইভাবেই the water level came up and the crow quenched his thirst. কি কেমন লাগলো স্টোরিটা? আশা রাখছি তোমরাও কিন্তু এইভাবে গুছিয়ে লিখতে পারবে। তাই এটা তোমরা নিজেরাই কিন্তু চেষ্টা করবে, অথবা আমার কথাটা শুনেও তোমরা লিখতে পারো, যেটা তোমাদের খুশি। কিন্তু আমি তোমাদের বলবো বাড়িতে এটা লেখা নিজেরা প্র্যাকটিস করো, তবেই না পরীক্ষাতে করতে পারবে। পরীক্ষাতে কিন্তু এইভাবেই দেবে, এরকম হিন্টস দিয়ে দেবে, দিয়ে বলবে একটা শর্ট স্টোরি লেখো। তখন তাই চেষ্টা করবে নিজে থেকে লেখার। হিন্টস দিয়ে কিভাবে নিজে থেকে লিখতে হয়, নিজে থেকে বাড়িতে একবার চেষ্টা করো। যদি একবার ধরে ফেলতে পারো যে এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে লিখবো, যত রকম হোক না কেন, যেরকম হোক না কেন, শর্ট স্টোরি তোমরা নিজেরাই বানিয়ে লিখে আসতে পারবে। ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের রিভিশন লেসন শেষ হলো। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। এরপরে তোমাদের লেসন 1 থেকে আমি পড়াতে শুরু করব। রিভিশন লেসন কিন্তু অনেকে স্কিপ করে, কিন্তু এটা ঠিক নয়। রিভিশন লেসন থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে, যেগুলো স্টুডেন্টরা একদমই খেয়াল করে না। তাই আমি প্রত্যেককে বলবো, যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।